বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক প্রতারণায় সর্বোচ্চ সাজা 7 বছর। সংশোধন হচ্ছে নারী নির্যাতন আইন, শিগগিরই প্রজ্ঞাপন। হাসিনা কন্যা পুতুলের বিরুদ্ধে দুদকের 2 মামলা, অর্থ আত্মসাৎ ও ভুয়া যোগ্যতা দেখিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগদানের অভিযোগ। বাহাত্তরের সংবিধান ছিল একটি দলের আদর্শ, তাতে জনমুক্তি হয়নি, মন্তব্য আলী রিয়াজের। দ্রুত নির্বাচনের তাগিদ বিশিষ্টজনদের। ঈদের বন্ধ টানা 9 দিন। 3 এপ্রিল নির্বাহী আদেশের ছুটি, 28 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত সরকারি অফিস বন্ধ। সৌদি আরব সহ বিভিন্ন গন্তব্যে বিমান ভাড়া কমে 48,000 টাকা। টিকিট বুকিংয়ে পাসপোর্ট বাধ্যতামূলক। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্বাগত বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছে পুরো খবরে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করে প্রতারণা করলে অপরাধের সর্বোচ্চ শাস্তি 7 বছর কারাদণ্ড করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। জানান, নারী ও শিশু নির্যাতন সংশোধন আইনের খসড়া উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে। এর আগে দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বলাৎকারের নতুন সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। এছাড়া নতুন 2টি ডিএনএ ল্যাব নির্মাণ করা হচ্ছে বলে জানান শফিকুল আলম। এদিকে সরকারের বিভিন্ন খাতে 1,72,000 পদ খালি আছে বলে জানান তিনি। ভারতের সাথে বাণিজ্য আগের চেয়ে বেড়েছে জানিয়ে শফিকুল আলম আরও বলেন, ভিসা নিয়ে জটিলতা নিরসনে পররাষ্ট্র মন্ত্রণালয় চেষ্টা করবে। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো বলেও জানান প্রেস সচিব। খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো, সেই জায়গাটাও নতুন করে অনেকগুলো মেজার নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এইটাকে আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির উপপরিচালক তাহসিন মুনাবিল হক মামলা 2টি করেন। অর্থ আত্মসাতের মামলায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসভুক্ত ব্যাংকের সিএসআর খাত থেকে সূচনা ফাউন্ডেশনের নামে 33 কোটি টাকা সহায়তার নামে লোপাটের অভিযোগ আনা হয়েছে। এই মামলায় সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গে আসামি করা হয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সাবেক সভাপতি নজরুল ইসলাম মজুমদারকেও। ক্ষমতার অপব্যবহার মামলার অভিযোগ, জীবন বৃত্তান্তে ভুয়া যোগ্যতা দেখিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান সাইমা ওয়াজেদ পুতুল। বাহাত্তরের সংবিধান ছিল মূলত একটি রাজনৈতিক দলের আদর্শ। এতে মুক্তি আসেনি সাধারণ মানুষের। তার সংবিধান সংস্কার জরুরি। জনগণের মতামতের ভিত্তিতেই নতুন বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক একটি সংবিধান চূড়ান্ত করছে সরকার। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গোলটেবিল বৈঠকে এই মন্তব্য করেন সংবিধান সংস্কার কমিশন প্রধান আলী রিয়াজ। আলোচনায় বক্তারা যৌক্তিক সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে যাওয়ার পরামর্শ দেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর 11টি সংস্কার কমিশন গঠন করা হয়। এর মধ্যে সংবিধান সংস্কারে জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করা, 300 আসন থেকে বাড়িয়ে 400 এবং নির্বাচনে অংশগ্রহণের বয়স 21 বছর নির্ধারণ করে সুপারিশ করা হয়েছে। প্রস্তাব রাখা হয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মেয়াদ ও ক্ষমতা কমানোর। রাষ্ট্র সংস্কার, রাজনৈতিক ঐক্যমত ও নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, সংবিধানে বাঙালি জাতীয়তাবাদ শব্দ বাদ দেওয়া জরুরি। নাগরিক হিসেবে আমরা বাংলাদেশে এখন হচ্ছে জাতি হিসাবে ওখানে বাঙালি আছে, ওখানে স্পষ্ট করে জাতি হিসাবে বাঙালির টাকা কাকমা, বাংলা, ত্রিপুরা, সাঁওতাল, মণিপুরি, গারো যা আছে বৌদ্ধবাদের জায়গায় ওখানে রাষ্ট্রধর্ম থাকবে। তাহলে সেই বৌদ্ধবাদের পরিবর্তে এটা মাল্টি থিওলজিক্যাল স্টেটে পরিণত হবে। আলোচনায় উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কারের কাজ দীর্ঘ সময় ধরে চলা ঠিক হবে না। জরুরি সংস্কার শেষে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই এই মুহূর্তে জরুরি। কতগুলি সংস্কার করে
আপনার নির্বাচনের দিকে দেশের দিকে যেতে হবে। রাজনৈতিক দল ছাড়া আপনি দেশ চালাতে পারবেন না। রাজনৈতিক দলদেরকে রিফর্ম করতে হবে। সংবিধান সংস্কার কমিশন প্রধান আলী রিয়াজ জানান, ৭২-এর সংবিধান একটি রাজনৈতিক দলের আদর্শ, এতে সাধারণের কোনো মুক্তি মেলেনি। এই রাজনীতির যে রাজনৈতিক দল তার যে আদর্শ, সেই আদর্শ জনগণ প্রত্যাখ্যান করেছে। সেই বিবেচনা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে এই চারটি নীতি আদর্শ হিসেবে, রাষ্ট্রের আদর্শ হিসেবে এখন আর গ্রহণযোগ্য নেই। জাতীয় ঐক্যমত্যের কমিশনের সুপারিশ নিয়ে আগামীতে আরও বিস্তারিত আলোচনায় সাধারণের মতামত গ্রহণ করা হবে বলে জানান বক্তারা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্র সংস্কার ইস্যুতে ঐক্যমত্য কমিশনের ১৬৬ সুপারিশের মধ্যে ১২০টিতে একমত পোষণ করেছে এলডিপি। দলটির প্রেসিডেন্ট অলি আহমেদের দাবি, নির্বাচন কমিশন সংস্কারে যে সুপারিশ করা হয়েছে তা খুবই দুর্বল। মাঠ প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না বলে জানান তিনি। এদিকে সংস্কার ইস্যুতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে ঐক্যমত্য কমিশন। সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের সংলাপ শুরু। প্রথম দল হিসেবে বৃহস্পতিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে হয় এ বৈঠক। জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত এই সংলাপের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। সংলাপের শুরুতেই কথা বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আপনারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সেগুলো আমাদের কাছে পৌঁছে দিয়েছেন এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা আলোচনায় বসেছি। সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশন সংস্কারে ঐক্যমত্য কমিশনের ১৬৬ সুপারিশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন অলি আহমেদ। সংবিধান সংস্কারের জন্য দিয়েছিলেন মোট ৬১টি প্রস্তাব প্রশ্ন আকারে। একমত হয়েছে আমরা ৫১টিতে, সুতরাং ইজ এ বিগ লিপ ফরওয়ার্ড আই উইল সে। তারপরে আসেন দুর্নীতি দমন, এখানে মোট প্রস্তাব আসছে আমাদের কাছে ২০টি, একমত হয়েছে আমরা ২০টিতেই। ইসি পুনর্গঠন সহ কয়েকটি বিষয়ে ঐক্যমত্য কমিশনকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান অলি আহমেদ। সবগুলির মধ্যে আমি বলবো নির্বাচন কমিশনের কাগজগুলি খুবই দুর্বল ছিল, এটা আপনাদেরকে আরো অধিকতর দেখা উচিত ছিল। নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না যদি দুইজন লোক কাজ না করে, একজন হলো ওসি আরেকজন হলো ইউএনও। এখানে আর কেউ নির্বাচন কন্ট্রোল করে না, ওই দিন আর আপনি কারও পাবেন না, এই দুজনেই নির্বাচন কন্ট্রোল করে। সংস্কার ইস্যুতে বিএনপি, জামাত সহ পর্যায়ক্রমে আরও ৩৭টি দলের সাথে অনুষ্ঠিত হবে এ সংলাপ। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিচারিক আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে আর কোনো মামলা নেই। সবশেষ দুদকের মামলায়ও খালাস পেয়েছেন তিনি। শুধু তারেক রহমান নয়, সাব্বির হত্যা মামলায় বসুন্ধরা গ্রুপের সানভীরকে অর্থের বিনিময়ে দায় মুক্তির মামলা থেকে খালাস পেয়েছেন লুৎফুজ্জামান বাবর, আহমদ আকবর সোবহান, সাফিয়াত সোবহান সানভীর সহ ৮ অভিযুক্তের সবাই। সকালে বিশেষ জজ আদালত ৩ এই রায় দেন। ২০০৬ সালে ৪ জুলাই বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা ধামাচাপা দিতে ২১ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ২০০৭ সালে রমনা থানায় মামলা করে দুদক। পরের বছর ৮ অভিযুক্তের বিরুদ্ধে আদালতে জমা হয় চার্জশিট। যেই মামলাটি মিজারাবল্লী ফেল করেছে দুদক প্রমাণ করতে, সেই কারণে তিনি বলেছেন জনাব তারেক রহমান, জনাব লুৎফুজ্জামান বাবর, জনাব মিয়া নুরুদ্দিন অপু সহ অন্যান্য সকল আসামিরা এই মামলায় দুদক প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তাদেরকে সবাইকে বেকসুরভাবে এই মামলা থেকে খালাস প্রদান করা হইল। জনগণের মালিকানা ফিরিয়ে দিতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি, একথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সময় দরকার তা দিতে চায় জামায়াত, এমনটি জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সংখ্যানুপাতিক নির্বাচন ও ২ কক্ষ বিশিষ্ট সংসদের দাবি জানিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দিয়েছে জামায়াতে ইসলামী, যেখানে সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন সহ বেশ কিছু মতামত তুলে ধরেছে দলটি।
সকালে সংসদ ভবন কার্যালয়ে এই সংস্কার প্রস্তাবনা জমা দেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সংস্কারের পর সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। সাংবিধানিকভাবে কাঠামোগুলোতে যে সমস্ত তছনছ ছিল, ক্ষমতার ভারসাম্য ছিল না, এগুলোকে ফিরে আনার ব্যাপারে আমরা খুব সমন্বিত করে ভালো কিছু পরামর্শ দিয়েছি। জাতীয় ঐক্যমত্যের কমন ইস্যুগুলোতে আমরা যেন একমত হয়ে যেতে পারি, আমাদের মতামতের মধ্যে সেই চেতনাই কিন্তু প্রতিফলিত হয়েছে। এদিকে রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে একথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতান্ত্রিক অর্ডার যেটার জন্য, সেটা তো এখনো ফিরে আসেনি। তো সেটা না আসলে তো একটা জনগণ সমর্থিত একটি সরকার ব্যতীত কোনো অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে সাপোর্ট দিয়ে, পুলিশ সাপোর্ট দিয়ে চালানো যায় না। সেটা তো আমরা এখনই লক্ষ্য করছি। এবং একটা পলিটিক্যাল ওয়েট ছাড়া অনেকগুলো বিষয় সম্মুখীন হচ্ছে, কিন্তু সমাধান করা কঠিন। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, এ ব্যাপারে গণতন্ত্রে বিশ্বাসীদের দ্বিমত থাকার কথা নয় বলেও মন্তব্য করেন তিনি। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আয়ের উৎস নিয়ে দেশের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে চলছে নানা বিতর্ক। কিন্তু ফ্যাসিবাদের সঙ্গে জড়িত কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে এই অর্থ অনুদান আসছে না বলে দাবি এনসিপি নেতাদের। অভিযোগ, রাজনৈতিকভাবে নাজেহাল করতেই ছড়ানো হচ্ছে এমন মিথ্যাচার। এদিকে বিশ্লেষকদের মতে অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে সকল দলেরই আয়ের উৎস জনসম্মুখে প্রকাশ করা উচিত। গত ২৮ ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউতে জাঁকজমকপূর্ণ আয়োজনে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরপর রমজানে প্রতিদিন গণ ইফতার আয়োজন, অভ্যুত্থানে আহতদের সম্মানে ও পরে ৫ তারকা হোটেলে রাজনীতিবিদ ও বিশিষ্ট জনদের নিয়ে ইফতার আয়োজন করে নবগঠিত দলটি। যেখানে দলের অধিকাংশ নেতৃত্বই তরুণ, সেখানে এমন ব্যয়বহুল আয়োজনের অর্থের উৎস নিয়ে বিতর্ক ওঠে। আত্মপ্রকাশের পর থেকে প্রায় প্রতিদিনই দলটির অর্থায়ন নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল। তাদের অভিযোগ, এখানে অর্থায়ন করছে ফ্যাসিবাদের মদতপুষ্ট বিভিন্ন ব্যবসায়ীরা। তবে এমন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করছে এনসিপির নেতাকর্মীরা। অহেতুক যে অভিযোগটা করা হয়েছে যে বসুন্ধরা কিংবা এসালম গ্রুপ থেকে বড় ধরনের আর্থিক অনুদান কিংবা হচ্ছে হেল্প করা হয়েছে, এটা আসলে সম্পূর্ণই ভিত্তিহীন। কারণ এই অভিযোগগুলো যেটা করতেছে সেটা আমরা যতটুকু দেখতেছি যে সেটা হচ্ছে যে জাস্ট রাজনৈতিক বিরোধিতার স্বার্থে। বিভিন্ন মহলের শুভাকাঙ্ক্ষী ও নিজস্ব নেতাকর্মীরাই এখন দলটির মূল অর্থ যোগানদাতা দাবি এনসিপি নেতাদের। ভবিষ্যতে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে নেওয়া হবে অনুদান, স্বচ্ছ করা হবে অর্থনৈতিক ব্যবস্থা। দলের একটা ফিনান্সিয়াল পলিসি আমরা অলরেডি খসড়া করেছি। খুব দ্রুতই আমরা এটা আপনাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের আহ্বায়ক সদস্য সচিব জনসম্মুখে হাজির করবেন। আমরা এখানে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক থেকে আমরা ক্লাউড ফান্ডিং এর আমরা আহ্বান জানাবো। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আয়ের উৎস ও ব্যয়ের খাত পরিষ্কারভাবে তুলে ধরলে তা হতে পারে একটি নতুন দৃষ্টান্ত। ফান্ডিং এর বা টাকা পয়সার বিষয়গুলো যদি ট্রান্সপারেন্ট না হয়, এটা তো একটা নিজেদের ভিতরেও তো একটা কি বলা চলে, নিজেদের ভিতরে একটা বিভেদ থাকার যথেষ্ট সম্ভাবনা আছে। তারা যদি এটা করে অন্য দলগুলো একটা চাপে পড়ে যাবে এবং তারা সেই বিষয়গুলো আমি মনে করি যে প্রকাশ করতে বাধ্য হবে। এনসিপির পাশাপাশি বড় রাজনৈতিক দলগুলো নিজেদের আর্থিক ব্যবস্থাপনা স্পষ্ট করলে জনগণের গ্রহণযোগ্যতা বাড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে সব আসনে প্রার্থী দিতে চায় না জনতার দল। এখনই ক্ষমতায় বসার আশা নয়, বরং দল গোছানোকেই গুরুত্ব দিতে চান চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। বৃহস্পতিবার আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি জানান, স্বচ্ছতা নিশ্চিতে দলের আয় ব্যয়ের হিসাব অনলাইনে প্রকাশ করা হবে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জনতার দলের আত্মপ্রকাশ উপলক্ষে ইফতারের আয়োজন। সন্ধ্যার আগে দল গঠনের নানা দিক তুলে ধরেন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। জানান, মধ্যপন্থার রাজনীতি দিয়েই জনগণের প্রতিনিধিত্ব করতে চান তারা। গতানুগতিক রাজনীতি নয়, স্রোতের বিপরীতে চলবে নতুন দল। সৎ ও যোগ্য ব্যক্তিদের দলে টানার ইচ্ছা শীর্ষ নেতাদের। নিজেদের আয় ব্যয়ের হিসাব অনলাইনে উন্মুক্ত করা সহ কিছু ব্যতিক্রমী উদ্যোগও থাকছে। আমরা ব্যতিক্রমভাবে শুধুমাত্র সৎ, শিক্ষিত, সাহসী, দেশপ্রেমিক
নিঃস্বার্থবান মানুষদেরকে নিয়ে পথ চলব। এই জন্য অদ্যাবধি আমাদের যারা সক্রিয় সদস্য তাদের জন্য একটা ন্যূনতম চাঁদা আছে। এর বাইরে যে যতটা প্রয়োজন বা যে যতটা মনে করেন আমাদেরকে চাঁদা দিচ্ছেন, আমরা আমাদের দলীয় অ্যাকাউন্ট পাবলিক করে দেব। সব শ্রেণী পেশার মানুষেরই নতুন এ দলে যোগ দেওয়ার সুযোগ থাকছে। এখনই 300 আসনের প্রার্থী দেওয়ার চেয়ে দল গোছানোকে গুরুত্ব দিচ্ছেন তিনি। সর্বোচ্চ পর্যায়ে যদি আমাদের কোনো প্রার্থীর, কোনো ব্যক্তির, কোনো সদস্যের আমরা দুর্নীতি বা নৈতিক স্খলন জাতীয় কোনো ধরনের বড় কিছু পাই, তৎক্ষণাৎ তাকে আমরা আমাদের দল থেকে বহিষ্কার করব। আমাদের প্রত্যাশা খুবই সীমিত। আমাদের মোটেই লক্ষ্য নয় 300 সিটে আমরা প্রার্থী দিয়ে আগামী সংসদেই আমরা ক্ষমতায় যেতে চাই। আসন্ন জাতীয় নির্বাচনে যোগ্য প্রার্থী খোঁজা হবে আঞ্চলিক কমিটির মাধ্যমে। এসব কমিটি শিগগিরই ঘোষণা করবে জনতার দল। এরকম হাজার হাজার জনাকে মিলে আমরা বড় একটা আলোকিত বাংলাদেশ গড়তে পারবো ইনশাআল্লাহ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 এপ্রিলও সরকারি ছুটি ঘোষণায় এবার ঈদে টানা 9 দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাহী আদেশে এই ছুটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এদিকে এর সঙ্গে সমন্বয় করে ঈদের ছুটি ঘোষণা করবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। চাঁদ দেখা সাপেক্ষে ঈদ উল ফিতর হতে পারে 31 মার্চ। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই 5 দিনের ছুটি নির্ধারণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এই হিসেবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি ঘোষণা করা হয় 29 মার্চ থেকে। তবে তার আগের দিন শুক্রবার এবং পবিত্র শবে কদর, তাই বাস্তবে ছুটি শুরু হচ্ছে 28 মার্চেই। সেই ছুটির দিন আরও বাড়ল এবার। নির্বাহী আদেশে 3 এপ্রিল বৃহস্পতিবারও ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। এতে 28 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত টানা 9 দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। ঈদের যে যাতায়াতের ফ্যাসিলিটেট করার জন্য, যাতে নির্বিঘ্নে আপনারা বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী যাতে নির্বিঘ্নে ঈদ পালন করতে পারেন, সেই জন্য 3রা এপ্রিল এক্সট্রা নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ঈদের ছুটি শুরুর 2 দিন আগে 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি। পরদিন বৃহস্পতিবার 27 মার্চ একদিন অফিস খোলা। বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারী প্রায় 15 লাখ। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2030 সালে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের পথে এখনও অনেক সূচকে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হচ্ছে না উন্নয়ন পরিকল্পনার ঘাটতির কারণে। রাজধানী আগারগাঁওয়ে এসডিজি পর্যালোচনায় অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্ট অঙ্গীকার না থাকলে তাদের ভোট দেওয়া উচিত নয়। কাউকে পেছনে না রেখে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতে জাতিসংঘের ঘোষিত রোডম্যাপ টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি 2030 সালের মধ্যে সেই লক্ষ্য অর্জনে লিঙ্গ সমতা, শহর নগর আঞ্চলিক বৈষম্য, আয় বৈষম্য, শোভন চাকরি, প্রতিবন্ধীদের জীবনযাত্রা, শিশু মৃত্যুসহ বিভিন্ন সূচকে অগ্রগতি যথেষ্ট নয়। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আলোচনায় বলা হয়, 2 দিন কাজ না করলেই দারিদ্র্যের হার দ্বিগুণ হওয়ার ঝুঁকি রয়েছে। যারা ক্ষমতায় থাকেন তারা যেহেতু আমার সাথে একই রাস্তায় চলেন, তারা রাস্তা উন্নয়নে যতখানি আগ্রহী হন, তাদের ছেলেমেয়েরা তো আর আমাদের যারা দরিদ্র মানুষ আছেন সেই একই স্কুলে একই হাসপাতালে যান না। সুতরাং তাদের শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে অতটা তাদের আগ্রহ থাকে না। আলোচনায় জাতিসংঘের প্রতিনিধি বলেন, চাহিদাভিত্তিক নীতির পরিবর্তে নাগরিক অধিকারকে গুরুত্ব দিতে হবে। এজন্য রাজনৈতিক প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ। ইউএনডিপি প্রতিনিধি বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য উন্নয়নের পথে বড় বাধা। এ সময় নাগরিক প্ল্যাটফর্মের মুখ্য সমন্বয়ক বলেন, বাংলাদেশে গড়ে উন্নয়ন হলেও অর্থনীতিতে বৈষম্য ও ভঙ্গুরতা প্রকট। নির্বাচনী প্রতিশ্রুতির ভিতরে যদি প্রতিটি ক্ষেত্রে যে কথাটা আপনারা আজকে বলেছেন, শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, জনসেবা হোক, পরিবহন হোক, সেখানে প্রতিটি ক্ষেত্রে আমার পিছিয়ে পড়া মানুষগুলোর কথাগুলো যদি আলগাভাবে না থাকে, তাহলে ওই নির্বাচনী ইস্তেহার সম্পূর্ণ হবে আমরা গ্রহণ করব না। নির্ভরযোগ্য সরকারি তথ্যের অভাব রয়েছে জানিয়ে বৈষম্য বিরোধী আইন করার তাগিদ দেন বক্তারা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
পাবনার ঈশ্বরদীতে বাস চাপায় সিএনজি অটোরিকশার যাত্রী একই পরিবারের ৩ জন সহ ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন। বিকেলে উপজেলার বহরপুরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় ফলকা পরিবহনের একটি বাস ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী রাতুল ইসলাম ও শিশু মুস্তাকিম মারা যায়। পরে আহত 4 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে মারা যায় শিশুটির মা মুক্তা খাতুন ও বাবা রাব্বি প্রামাণিক। পরে রাত 8:30টার দিকে মারা যায় তোফা নামে আরও এক যাত্রী। 2 জন পুরুষ 1 জন মহিলা অলরেডি একবার সাথে সাথে শেষ। এক ফ্যামিলির নাকি তারা হলো সন্তান, বাবা আর মা 3 জনাই মারা গেছে। সরকারি হস্তক্ষেপে ও কঠোর নিয়মকানুন বাস্তবায়নে সৌদি আরব সহ বিভিন্ন গন্তব্যে বিমান টিকিটের দাম কমেছে 75% পর্যন্ত। এই তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাব। এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে যাত্রীর নাম, পাসপোর্টের বিবরণ ও পাসপোর্টের ফটোকপি দিয়ে বিমানের টিকিট বুকিং বাধ্যতামূলক করা হয়েছে। এতদিন গ্রুপ বুকিং স্কিমের অধীনে সৌদি আরবের টিকিটের দাম 1,90,000 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল। তবে নতুন নিয়মে দাম কমে দাঁড়িয়েছে 48,000 টাকায়। এমনকি কিছু বিমান সংস্থা ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদের মতো রুটে টিকিটের দাম কমিয়ে 35,000 টাকায় দিচ্ছে। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে।